ওকে, তাহলে আমরা শুরু করলাম ইনশাল্লাহ। তো দেখো, গতকালকে আমরা মূলত শেয়ার ইস্যু নিয়ে খুবই ডিটেলস কথা বলেছি। যে আমরা প্রথমে আলোচনা করেছি, আমি জাস্ট 1 মিনিট একটু রিভিউ করি যে যৌথ মূলধনী কোম্পানির মূলত কি, এই যৌথ মূলধনী কোম্পানিটা কিভাবে গঠিত হয়। আমরা বলছি এটা আইনের মাধ্যমে, এটা একটা কৃত্রিম ব্যক্তির মতো, যেটা সাধারণত আহ একটা কোম্পানি কি করে, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন গড়ে তোলে, যেটা আইনের মাধ্যমে একাধিক ব্যক্তি, তবে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, আর পাবলিক হলে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তো এই আমরা আলোচনা করব মূলত পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে। সো পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে আমরা পড়েছি যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎস কি। হুম। আমরা বলছি বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে, যেমন তারা শেয়ার ইস্যু করতে পারে, তারপরে ঋণপত্র ইস্যু করতে পারে, সংরক্ষিত মুনাফা থেকে নিতে পারে, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে, বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করতে পারে। তবে এর মধ্যে সর্বপ্রধান উৎস হচ্ছে শেয়ার বিক্রয় বা শেয়ার ইস্যু। তো মূলত যৌথ মূলধনী কোম্পানি এইভাবে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে, সেটাই যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এভাবেই মূলত মূলধনটা গঠিত হয়। এরপরে আমরা আলোচনা করেছি শেয়ার কি। আমরা বলেছি একটা কোম্পানির মূলধনকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান অংশে ভাগ করব, সেটার প্রত্যেকটা অংশকে আমরা কি বলি, শেয়ার বলি। শেয়ার। আর স্টকের ক্ষেত্রে কি বলছি, যে এখানে কোম্পানির সমান অংশ হবে না, যে কোনো অংশ হতে পারে, এটা ভগ্নাংশ হতে পারে, সেটা স্টক। শেয়ারে যেরকম নির্দিষ্ট মূল্য থাকে, স্টকে নির্দিষ্ট মূল্য থাকে না, এখানে ক্রমিক নঙ্গর থাকে না, তবে এটাকে আমরা অবাধে কি করতে পারবো, হস্তান্তর করতে পারবো। আর শেয়ারের টাকা সম্পূর্ণ আদায় হলে সেটাকে আমরা চাইলে স্টকে রূপান্তর করতে পারবো। এরপর আমরা শেয়ারের প্রকারভেদ নিয়ে কথা বলেছি। শেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা সাধারণ শেয়ার বলেছি কি, যে শেয়ারের মালিকগণ কোম্পানির মূল মালিক, যারা কোম্পানির ভোটাধিকার যোগ্যতা আছে, যারা কোম্পানির পরিচালনা করতে পারে, তবে মুনাফা গ্রহণে বা লভ্যাংশ গ্রহণে এরা কি করে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে অধিকার পায়, আগে পায় না, সেজন্য এদের মুনাফাটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আবার এই শেয়ারের ঝুঁকিও যেমন বেশি, লাভও তেমন বেশি, কারণ কোম্পানির মুনাফা বেশি হলে এদের মুনাফাটা বাড়ে। এরপরে অগ্রাধিকার শেয়ার বলছি, যে যে সকল শেয়ারের মালিকগণ সাধারণ শেয়ারের হোল্ডারদের আগে তাদের মুনাফা এবং লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে বা কোম্পানির অবসানের ক্ষেত্রে অগ্রাধিকার পায় বা অধিকার ভোগ করে, সেটাকে অগ্রাধিকার শেয়ার বলি। এই অগ্রাধিকার শেয়ার মূলত এরা এদেরকে মূলত কোম্পানির মূল মালিক হিসেবে বিবেচনা করা হয় না। এরা কোম্পানির কি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। ক্ষেত্র বিশেষে ছাড়া, দুই একটা বিষয় ছাড়া অন্য ক্ষেত্রে তারা কোনো ভোট দিতে পারে না। আর এই অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা নির্দিষ্ট থাকবে, সেজন্য এদের এই বিষয়টা না। এরপর আমরা এটার প্রকারভেদ নিয়ে কথা বলেছি। বিলম্বিত বা দাবিযুক্ত শেয়ার বলছি, যারা কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তা, মূলত তারাই এই শেয়ারটা কেনে। এরপরে অন্যান্য শেয়ারের মধ্যে আমরা বলেছি প্রাথমিক শেয়ার বলেছি, আর অধিকারযোগ্য শেয়ার বলেছি, অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার বলেছি, বোনাস শেয়ার বলেছি। আমরা বলছি লভ্যাংশ, কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে মুনাফার একটা অংশ কি হিসাবে দেয়, লভ্যাংশ হিসাবে দেয়। লভ্যাংশটা দুইভাবে দিতে পারে, নগদে অথবা শেয়ারের মাধ্যমে। তাহলে শেয়ারের মাধ্যমে যখন কোম্পানি লভ্যাংশ প্রদান করবে, সেটাকে আমরা কি বলবো, বোনাস শেয়ার বোনাস। বা স্টক লভ্যাংশ। তার বোনাস মানে কিন্তু ফ্রি কিছু না। তুমি যে মুনাফাটা পাবা, যে লভ্যাংশটা পাবা, সে যত টাকা পাবা তার পরিবর্তে তোমাকে কিছু শেয়ার দিয়েছে, কথা বুঝছো, সেটাকে বোনাস শেয়ার বলে। এরপর আমরা শেয়ার মূলধন নিয়ে কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমরা বলেছি অনুমোদিত মূলধন কি, একটা কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধন করে বা রেজিস্ট্রেশন করে, স্মারকলিপিতে যে পরিমাণ মূলধনের কথা উল্লেখ থাকে, সেটাই হচ্ছে অনুমোদিত মূলধন। ইস্যুকৃত বলছি কি, কোম্পানি ওই নিবন্ধিত শেয়ার থেকে যতগুলো শেয়ার বাজারে বিক্রয়ের ইচ্ছা পোষণ করে বা বিজ্ঞপ্তি প্রদান করে, সেটাই ইস্যুকৃত। বিলিখিত কি বলেছি মনে আছে কিনা, যে ইস্যুকৃত থেকে বাস্তবে যতটুকু আমরা কি করতে পারবো, বিক্রি করতে পারবো, সেটাই হচ্ছে বিলিখিত। বিলিখিত। এরপরে আমরা বলেছি তলবকৃত কি, আমরা বলছি শেয়ারের টাকা একসময় কিস্তিতে আদায় করতো, 4 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা, এইভাবে। তো যতগুলা কিস্তি টাকা কোম্পানি আদায় করবে, সেই আদায়কৃত টাকাটাই হচ্ছে তলবকৃত। আর অতলবী মানে হচ্ছে যে এই শেয়ারের টাকাটা কোম্পানি এখনো চায় নাই, মানে এখনো তলব করে নাই, এখনো তলব করে না, সেটা অতলবী। আর বকেয়া তলব মানে কোম্পানি চেয়েছে কিন্তু শেয়ার হোল্ডার এখনো পরিশোধ করে নাই, সেটা বকেয়া তলব।
আর অগ্রিম তলব কি বলছি, কোম্পানি চায় নাই তার পূর্বে শেয়ার হোল্ডাররা টাকা দিয়ে দিছে, সেটা অগ্রিম তলব। আর আদায়কৃত মূলধন বলছি যেটাই বিলিখিত সেটাই তলবকৃত সেটাই আদায়কৃত। তো তলবকৃত শেয়ার থেকে যদি কোনো বকেয়া তলব থাকে সেটা আমরা বাদ দিয়ে দিব, তাহলেই আমরা আদায়কৃত শেয়ার মূলধন পাবো। এই ছিল আমাদের শেয়ার ইস্যু নিয়ে, শেয়ার মূলধন নিয়ে কথা। আরেকটা বিষয় কথা বলেছি, সংরক্ষিত মূলধন বা সঞ্চিত মূলধন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা অ্যাডমিশন টেস্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি, বা আমাদের অনেক সময় ক নাম্বার প্রশ্নে আসে সংরক্ষিত মূলধনের পরিমাণ বের করো। তাহলে আমরা মাথায় রাখবো, আমরা কোম্পানির যে বিলিখিত শেয়ার, যতগুলো শেয়ার কোম্পানি বিলি করবে, এই বিলিখিত শেয়ারের মধ্যে যতটুকু শেয়ার কোম্পানি তলব না করবে, একবারই অবসায়নের আগ পর্যন্ত যেটা তলব করবে না, সেটাকে আমরা বলবো সংরক্ষিত মূলধন, মানে এটা থেকে যায় কোম্পানিতে। এরপরে আমরা দেখিয়েছি শেয়ার বিলি হয় তিন ভাবে। একটা হচ্ছে সমহারে, সমহারে মানে বুঝতে বুঝতে পেরেছি তো, যত শেয়ার টাকা শেয়ার তত টাকায়। আরেকটা হচ্ছে অধিহারে বা প্রিমিয়ামে, যেটা বেশি দামে বিক্রি করব। আরেকটা হচ্ছে অবহারে বা বাটায়, যেটা অবহারে। আমরা আমরা কম দামে বিক্রি করব। এই তিন ভাবে আমরা শেয়ার বিলি করতে পারি। সো অবহার সংক্রান্ত কয়েকটা আইন আমরা দেখিয়েছি, যে অবহারের পরিমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সর্বোচ্চ পরিমাণ হবে 10%। এতটুকু আমরা মাথায় রাখবো। এরপরে আমরা শেয়ার ইস্যুর অঙ্কে বলছি আমরা জাবেদা শিখবো, খতিয়ান ব্যাংক হিসাবে, এটা খুবই নর্মাল, আর উদ্বৃত্ত পত্র শিখবো। তো গত ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটু রিপিটেশন আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, আমরা বলেছি লেনদেন শুরু হবে মূলত যখন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কি কিসের মাধ্যমে? যখন তুমি দেখতেছো যে তুমি মার্কেটে শেয়ার ইস্যু করেছো, ছেড়েছো, তখন তোমার কোম্পানির কি কি করতেছে, জনগণ সেই শেয়ার কেনার জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে, তখন আমরা জাবেদা কি দিব? শেয়ারের আবেদন ব্যাংকের মাধ্যমে পাওয়া গেলে আমরা জাবেদা কি দিব? ব্যাংক হিসাব ডেবিট। এই যে ব্যাংক হিসাব শেয়ার ডেবিট, আবেদন শেয়ার হিসাব আবেদন ক্রেডিট। হিসাব ক্রেডিট। কথা বুঝতে পেরেছো? এবার আবেদনের টাকাটা আমরা কি করব, মূলধনে নিয়ে দেব। তাহলে এই আবেদনটা, শেয়ার আবেদন যেটা ক্রেডিট ছিল সেটাকে এখন ডেবিট করে দিব, আর শেয়ার মূলধনকে আমরা এখন কি করে দিব, ক্রেডিট করে দেব। বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। এরপরে আসো আমাদের পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি অবহার বা অধিহার থাকে, আমি বলেছি অবহার কোম্পানির জন্য একটা বড় অঙ্কের ব্যয়, বিধায় এটাকে আমরা সম্পদ ধরবো। আর অধিহার হচ্ছে বেশি টাকা কোম্পানি পাবে, সেজন্য শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ, মানে এটাখানে শেয়ার হোল্ডারদের দাবি, এটা একটা মালিকানা সত্ত্ব, মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাহলে কোম্পানির অবহার যখন থাকবে তখন অবহার ডেবিট হবে, অধিহার থাকলে সেটা ক্রেডিট করবো, না থাকলে নাই, এগুলা। এরপরে বলছি, আমরা জানি আবেদনে আমরা আবেদন সব কি পাইতে পারি, তিন রকম হইতে পারে। আমি যত শেয়ার ইস্যু করেছি তার কম আবেদন পাইতে পারি, সমান আবেদন পাইতে পারি, আবার বেশি আবেদনও পাইতে পারি। যদি কোনো কারণে বেশি পাই, সেই অতিরিক্ত আবেদনের টাকা আমাদের ফেরত দিতে হবে। কম পাইলে বা সমান পাইলে তো আর ফেরত দেওয়া লাগবে না। তাহলে যখন ফেরত দিব তখন এক নাম্বার যাবে, তার উল্টো করে দিব। যখন আমরা আবেদনে পেয়েছি, যে কাজটা করেছি ঠিক তার বিপরীত কাজ করব। অর্থাৎ আগে ব্যাংক ডেবিট করেছি, আবেদন ক্রেডিট করেছি, যখন ফেরত দিবে তখন আবেদন ডেবিট, ব্যাংক ক্রেডিট হবে। ওকে। এরপরে আমরা বলেছি শেয়ার বিক্রয়ের জন্য সাধারণত এক ধরনের দালাল থাকে শেয়ার বিক্রয়ের জন্য। এই শেয়ার বিক্রয়ের জন্য যারা দালাল থাকে তাদেরকে আমরা বলি শেয়ার অবলেখক বা শেয়ার দায় গ্রাহক, বা এদেরকে বলা হয় মূলত শেয়ার বিক্রয়ের দালাল বা শেয়ার দায় গ্রাহক। তো এই যে শেয়ার অবলেখক, তারা যখন কমিশনের বিনিময়ে তোমার কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে, তখন তাদেরকে একটা কমিশন দিব। সেটাকে আমরা বলি হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন, বা শেয়ার অবলেখকের দস্তরি, বা শেয়ার দায় গ্রাহকের কমিশন। এটা কোম্পানির জন্য একটা মূলধন জাতীয় ব্যয়, সেজন্য এটা সম্পদ হিসাবে ডেবিট হবে, আর ব্যাংকের থেকে টাকা চলে যাবে ব্যাংক হিসাবে ক্রেডিট হবে। এই চারটা জাবেদা নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? কালকে আমরা এতটুকু পর্যন্ত শেষ করেছি, তাই তো? না ভাই, এটা বুঝতে পারছি সবাই। এই জাবেদাগুলা খুবই সিম্পল জাবেদা। দেখো, একটা জাবেদা পারলে তুমি আরেকটা জাবেদা সেটার সাথে রিলেট করতে পারবা। সো এটা হচ্ছে আমাদের জন্য খুবই সহজ এবং সিম্পল একটা জাবেদা। ওকে, বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পারছি। এখন আসো, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে,
আধুনিক পদ্ধতিতে শেয়ার ইস্যু করতে গেলে আরো কিছু দাখিলা জাবেদা দিতে হয়, তবে এটা গুরুত্বপূর্ণ না এই দুইটা জাবেদা। এগুলা নিয়ে আমরা পরে কথা বলবো যখন অঙ্ক করব। তারপরে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু জাবেদাটা শেষ করব। দেখো, আমি এটা শেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই যেটা তোমাদের কাজে লাগবে। ধরো, আমরা সাধারণ জাবেদা শিখেছি না? বলো, তুমি যখন সম্পদ ক্রয় করবা, ধরো একটা সম্পদ ক্রয় করো, তাহলে জাবেদা কি হবে বলো? সম্পদ ক্রয় করলে জাবেদা কি হয়? সম্পদ সম- হয়ে গেল সম্পদ হিসাব সম্পদ ডেবিট ডেবিট হয়। আর সম্পদটা যেভাবে কিনো, নগদান যদি নগদে কিনো তাহলে নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট হবে। যদি চেকে যেহেতু চেকে এখানে কিছু বলা নাই তাহলে তো নগদই হবে। আচ্ছা, যদি চেকে কিনতে তাহলে কি করতা? ব্যাংক হিসাব। ব্যাংক ক্রেডিট। আচ্ছা, নগদে কিনো নাই, ধারে কিনো নাই, চেকে কিনো নাই, যদি ধারে কিনতা তাহলে কি দিতা? সম্পদ পাওনাদার সরবরাহ বা প্রাপ্য ত- হিসাব। তদেয় প্রদেয় হিসাব, প্রদেয় সরি প্রদেয় তদেয়। হিসাব বা পাওনাদার হিসাব। বিলে কিনলে আচ্ছা তদেয় ভাইয়া নগদ। প্রদেয় পাওনাদার লিখলেও হবে। তবে আধুনিক পদ্ধতিতে আমরা প্রদেয়টাকে প্রেফার করি। হ্যাঁ, পাওনাদার দেনাদার আগের কথা, বর্তমানে বলে হচ্ছে মানে প্রাপ্য প্রাপ্য হিসাব আর প্রদেয় এই দুইটা প্রদেয়। দিব নাকি? হ্যাঁ, এই দুইটা দিবা তাহলে সুন্দর হবে, বুঝছো? জি ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি এটা। এখন আমরা সম্পদ যখন কিনি, এখন ধরো তুমি নগদেও কিনো নাই, চেকেও কিনো নাই, তুমি কিনছো বাকিতে। বাকিতে কেনার পরে তোমার জাবেদা কি হবে? সম্পদ ডেবিট। সম্পদ বলতে ধরো সম্পদ তুমি হিসাব যদি ডেবিট এখানে প্রদেয় হিসাব যদি তুমি credit। আসবাবপত্র কিনতে তাহলে আমরা এখানে কি লিখতাম? আসবাবপত্র ডেবিট। আসবাবপত্র হিসাব। যন্ত্রপাতি কিনলে কি লিখতাম? যন্ত্রপাতি ডেবিট আর প্রদেয় হিসাব যন্ত্রপাতি। credit। এখন যখন এইটা বাকিতে কিনছো, এই টাকাটা পরিশোধ করতে হবে না? জি ভাই। আচ্ছা, যখন এটা পরিশোধ করবা, এই বকেয়া অর্থ যখন পরিশোধ করবা, সম্পদ ক্রয়ের যে বকেয়া অর্থ সেটা যখন পরিশোধ করবা তখন কি হবে? এটা যখন পরিশোধ করবা তখন কি হবে বলো তো? মানে বলো। জাবেদা। হ্যাঁ, যখন এই মনে করো 20,000 টাকা সম্পদ কিনেছো বাকিতে, এখন পরবর্তীতে আরো 1 মাস পর বা 2 মাস পর তুমি এটা পরিশোধ করবা, পরিশোধ করলে তুমি কি জার্নাল দিবে তোমার বইতে? তখন হচ্ছে বকেয়া হিসাব ডেবিট। পাওনাদার ডেবিট তখন মানে বকেয়া কেন? প্রদেয় এই যে হিসাব ডেবিট। প্রদেয় হিসাব আগে ক্রেডিট ছিল, দায় বাড়ছে, এখন দায় কমাবা না? তখন তোমার কি হবে? প্রদেয় হিসাব ডেবিট। ডেবিট। আর তুমি যদি সেটা নগদে দাও তাহলে কি হবে? নগদান নগদ। নগদান ক্রেডিট। ক্রেডিট। চেকে দিলে ব্যাংক ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কিনা? চেকে দিলে কি বুঝতে ক্রেডিট? পারছি। ব্যাংক ক্রেডিট। ব্যাংক। ব্যাংক আচ্ছা, ক্রেডিট। এখন আমি যদি এই দুইটা জাবেদাকে একসাথ করতে যাই, করতে পারবো কিনা বলো তো? কোনটা ভাই? এই দুইটা জাবেদা কি একসাথ করা যায়? দুইটা জাবেদা না দিয়ে একটা দেওয়া যায়? বলো তো দেওয়া যায় কিনা? একটু চিন্তা করে বলো, জাস্ট থিঙ্ক করো। এই দুইটা জাবেদা কি আমরা একটা করতে পারি? দেখো তো কোনো কিছুতে মিল আসেনি, ডেবিট ক্রেডিট কোনো কিছুতে মিল আছে কিনা? আছে। কি মিল আছে দেখি বলতে পারো কিনা? দেখো, প্রদেয় হিসাব প্রদেয় ক্রেডিটে আছে। ক্রেডিটে কত? 20,000। আবার ডেবিটে কত? 20,000। 20। 20,000। তাহলে ডেবিটে ক্রেডিটে যদি যদি কেটে দাও তাহলে কি জাবেদা থাকে? যন্ত্রপাতি বা সম্পদ বা আসবাবপত্র ডেবিট থাকে, আর কি থাকে? ব্যাংক বা নগদান ক্রেডিট নগদান ক্রেডিট থাকে। ক্রেডিট। যদি আমরা দুইটা জাবেদা না দিয়ে একসাথে করতে যাই, কারণ একই জিনিস তো, ক্রেডিট হয়েছে আবার ডেবিট হয়েছে, একই সমপরিমাণ টাকা, সো এটা বাদ চলে যায়। বুঝতে পেরেছো কিনা? এখন আমার প্রশ্ন হচ্ছে, জি খেয়াল করো, এই সম্পদ কিনেছো তুমি কত টাকার? 20,000 টাকার। এই সম্পদ যে 20,000 টাকার কিনেছো ভালো কথা, এই সম্পদ কেনার পরে সম্পদের টাকাটা কিসে পরিশোধ করছো তুমি? চেকে নগদে। বা নগদে? ঠিক আচ্ছা, আমি আছে। নগদে নাহলে ব্যাংকে। আচ্ছা, এছাড়া কি তুমি অন্য কোনো ভাবে পরিশোধ করতে পারতা? নোটে বা বিলে। নোটে কি বিলে পরিশোধ করা যায়? নোটে তো তুমি বাকিতে কিনবা, নোটের মাধ্যমে তুমি দিতে পারতা। হ্যাঁ, মানে নোটে দিলে তখন তোমার আবার ওই যে আলাদা আবার দায় সৃষ্টি হবে, তখন তো পরিশোধ হবে না। নোটে কি তুমি নগদ টাকা পরিশোধ করতে পারবা? নোটে নোটে তুমি প্রথমে না। কিনতে পারতা, ধারে না কিনে নোটে কিনতে পারতা, কিন্তু পরিশোধ করার কথা, পরিশোধ তো তুমি নোটে করতে পারবা না, নোট তো বকেয়া জিনিস। পারতা। আরেকটা অপশন আছে পরিশোধ করার, কি জানো?
আমরা যেহেতু শেয়ার ইস্যুর অঙ্ক করতেছি, জি আমি শেয়ারের মাধ্যমে টাকা পরিশোধ শেয়ারে করতে পারি। আমি বললাম যে ভাই, আমি আপনার কাছ থেকে একটা যন্ত্রপাতি কিনেছি, আপনি এই 20,000 টাকার পরিবর্তে আমার কোম্পানির 20,000 টাকার শেয়ার নেন, এটা করা যায় তো কিনা বলো তো, যদি সে মানে। জি যায় হ্যাঁ ভাই করা যায়। তাহলে শেয়ার যদি তাকে দিই, তাহলে কি নগদ টাকা দেওয়া লাগবে? লাগবে না। না ব্যাংকে টাকা দেওয়া লাগবে? লাগবে না। সেক্ষেত্রে কি হবে? শেয়ার দিব। তো শেয়ার যদি কোনো কারণে প্রদান করা হয়, তাহলে সে কি হয়ে যায়? ওই ওই মাল কোম্পানি এখন কি হয়ে যায়? আমার কোম্পানির কি হয়ে যায়? ওই লোক মালিক হয়ে যায় না? কারণ ওই হ্যাঁ জি ভাই। 20,000 টাকা যে তাকে আমরা শেয়ার দিব, সে এখন আমাদের শেয়ার হোল্ডার। তো তাকে যে আমরা শেয়ার দিয়েছি, আমার মার্কেটে শেয়ারটা চলে গেছে না? তার মানে শেয়ার মূলধনটা বাড়বে না? তার মানে যদি আমি নগদ টাকা বা চেক না দিয়ে সম্পদের পরিবর্তে আমি শেয়ার দিই, তাহলেও কিন্তু আমার শেয়ার মূলধনটা মার্কেটে বাড়ে। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছি। তার মানে আমি যদি একটা সম্পদ বাকিতে কিনি, সম্পদ যখন বাকিতে কিনবো, তখন সম্পদ, মনে করো যন্ত্রপাতি কিনেছি, যন্ত্রপাতি ডেবিট। এবার সম্পদ যদি নগদ টাকায় কিনি, সম্পদ যখন নগদে কিনবো, তখন কি কাকে ক্রেডিট করব? নগদানকে ক্রেডিট করব। খেয়াল করো, চেকে কিনলে কাকে ক্রেডিট করব? ব্যাংকে ক্রেডিট করব। ব্যাংক। আর ধারে কিনলে পাওনাদারকে ক্রেডিট করব, মানে প্রদেয় হিসাবকে ক্রেডিট করব। পাওনা যায় কিন্তু প্রজেক্ট যদি হিসাব। আমি এই তিনও, ধারেও না কিনে, নগদেও না কিনে, চেকেও না কিনে, শেয়ারের মাধ্যমে কিনি, তখন কাকে ক্রেডিট করব? শেয়ার মূলধনকে ক্রেডিট করব। মূলধন বুঝতে পেরেছো কিনা? এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার, শেয়ার মূলধন কেন ক্রেডিট হবে? এই কারণে ক্রেডিট হবে, কারণ একদিকে তোমার প্রতিষ্ঠানে সম্পদ আসছে, খেয়াল করো, আর এই শেয়ারটা দিয়েছো ওই ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে, তাহলে সে তোমার শেয়ার, মালিকানা সত্ত্ব পারছে। সে তোমার মালিক হয়ে গেল। তার মানে তোমার কোম্পানির মালিকানা সত্ত্ব বা অধিকার বেড়ে গেল। তার মানে মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। তাহলে আমাদের পরবর্তী জাবেদাটা কিন্তু এটাই। কি জাবেদা? আমরা যদি নগদ অর্থ ছাড়া কোনো সম্পদ কিনি, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নগদ অর্থ ছাড়া যদি আমরা সম্পদ কিনি, কথা কি বুঝছো? তাহলে আমাদের সম্পদ আসবে, তাহলে সম্পদ ডেবিট হবে যন্ত্রপাতির মতো। আর যেহেতু আমরা সেটার পরিবর্তে কি দিই, যদি নগদ টাকার পরিবর্তে কি দিই, শেয়ার প্রদান করি, তাহলে আমার শেয়ার মূলধন বাড়বে। বুঝতে পেরেছো কিনা? জি বুঝতে ভাই পারছি। সোজা কথা, তুমি নবীন, জাস্ট চিন্তা করো, তুমি সম্পদ কিনে তাকে শেয়ার দিয়ে দিয়েছো, তার মানে সে শেয়ার হোল্ডার হয়ে গেল, তোমার কোম্পানির শেয়ারটা বাইরে চলে গেল, তোমার শেয়ার মূলধনটা বেড়ে গেল, মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বেড়ে গেল, সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট। একইভাবে কোম্পানির যারা প্রবর্তক, যারা উদ্যোক্তা, হ্যাঁ, তাদেরকে আমরা কি শেয়ার প্রদান করি? মনে আছে বিলম্বিত শেয়ার, বা একটু আগে আলোচনা করেছিলাম। তো তাদেরকে যে আমরা বিলম্বিত শেয়ার যদি বিনামূল্যে দিই, বিনামূল্যে কেন দিব? বিনামূল্যে দিব কোম্পানির সুনাম বাড়ানোর জন্য। কিসের জন্য? সুনাম বাড়ানোর জন্য। সুনাম তো তাদেরকে যদি বিনামূল্যে কখনো কোনো শেয়ার দিই, তখন কোম্পানির সুনাম নামক একটা সম্পদ বাড়বে, সুনাম ডেবিট। আর যেহেতু কি প্রদান করছি, নগদ টাকা না, কি দিচ্ছি? শেয়ার দিচ্ছি, তার মানে তারাও শেয়ার হোল্ডার হয়ে যাবে, সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট হবে। বুঝছো কিনা বলো তো? বিনামূল্যে দিচ্ছি কোম্পানির সুনামের জন্য। আমি আমার যারা উদ্যোক্তা আছে তাদেরকে বিনামূল্যে শেয়ার দিলাম, এতে করে আমার কোম্পানির সুনাম বাড়বে। সো সুনাম একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অন্যদিকে তারাও আমার এখন শেয়ার হোল্ডার হয়ে যাবে, সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট। credit। এখান থেকে একটা শর্ত বোঝা যায় কিনা, যে আমাদের মাথায় রাখবা সব সময়, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, সেটা কি? যদি কোনো কারণে, যদি কোনো কারণেই কোম্পানির শেয়ার আমরা প্রদান করি, সাথে সাথেই কি বাড়বে? শেয়ার মূলধন বাড়বে। বুঝতে পেরেছো কিনা? জি ভাই তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যদি শেয়ার মূলধন কখন ক্রেডিট হবে বলো? কোম্পানির যখন শেয়ার ইস্যু করা হবে, বা কোনো কারণে শেয়ার বিক্রি করা হবে, বা মার্কেটে শেয়ার চলে যাবে, তখনই আমাদের শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট হবে। এই বাড়বে ধারণাটা আমাদের মাথায় রাখতেই হবে সব সময়, এনি টাইম, প্রত্যেকটা সময় আমাদের এটা মাথায় রাখতে হবে। আমাদের জাবেদা শেষ, কঠিন জাবেদা হলেও আমরা পারবো। এখন আসো আমরা মূলত আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সরি আর্থিক বিবরণী না। তো এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে আমি একটা কথা বলি, এই যে আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীতে তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করবো। একটা হচ্ছে সম্পদ,
একটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তবে এক মালিকানা ব্যবসায় যেটা মালিকানা সত্ত্ব আমি কালকে দেখিয়েছি, কোম্পানির ক্ষেত্রে সেটা কি সত্ত্ব? শেয়ার হোল্ডারদের সত্ত্ব, কারণ কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা। সো শেয়ার এটাকে হোল্ডার এখানে আমরা মালিকানা সত্ত্ব না বলে কি বলবো? শেয়ার হোল্ডারদের সত্ত্ব, একই শেয়ার জিনিস। কারণ এখানে তো আর মালিক নেই। তাহলে যেটা ছিল মূলধন সেটাকে আমরা কি নাম বলেছি কালকে? কোম্পানিতে আসলে সেটা শেয়ার কি মূলধন? মূলধন সত্য। সেটা শেয়ার মূলধন। যেটা ছিল উত্তোলন সেটা এখানে লভ্যাংশ। ঠিক যেটা এখানে মালিকানা সত্ত্ব ছিল সেটাকে আমরা বলবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এই তিনটা জিনিস। তো এই তিনটা জিনিস নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা আগের মতো ওই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব ছিল, মনে আছে? এ সমান এল প্লাস ওই। ঠিক একই রকম ভাবে এখানে সম্পদ জি ভাই। সমান দায় যোগ শেয়ার হোল্ডারদের সত্ত্ব হবে। শেয়ার হোল্ডারদের সত্ত্ব মানে হচ্ছে এসই, স্টক হোল্ডার্স ইকুইটি বা শেয়ার হোল্ডার্স ইকুইটি, শেয়ার হোল্ডারদের সত্ত্ব। অর্থাৎ সম্পদ যা হবে দায় আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব কি হবে তা হবে, একই রকম হবে এই দুইটা জিনিসই। ক্লিয়ার? এখন আমরা একটা জিনিস ক্লিয়ার। দেখাবো তোমাদেরকে, যে আমাদের সম্পদগুলোকে আমরা ভাগ করেছি এর আগে, মনে আছে কিনা তোমরা? সম্পদের প্রকারভেদ যখন আমি পড়াই ওই যে কয়েকটা জিনিস বলছিলাম, যে সম্পদ সাধারণত আমাদের, খেয়াল করবা সম্পদ, তো সম্পদের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো আমাদের স্থায়ী সম্পদ আছে যেগুলা দীর্ঘমেয়াদী আমরা ব্যবহার করব, সেগুলাকে কি বলে? স্থায়ী সম্পদ। এরপরে আমরা বলছি আমাদের চলতি সম্পদ আছে, চলতি সম্পদ। যেগুলা আমরা মূলত কি করব? চলতি বছরের জন্য ব্যবহার করব। তাহলে এগুলা মূলত ব্যবহার করব আর এগুলা থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো। এটা হচ্ছে স্থায়ী সম্পদগুলোর মধ্যে আমরা, মনে আছে ওই যে আসবাবপত্র, দালান কোঠা, দালান কোঠা, যন্ত্রপাতি, মনে আছে? এগুলো আলোচনা করছিলাম। দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি যেগুলো আমরা স্পর্শ করতে পারি, আবার যেগুলো অস্পর্শনীয় যেমন সুনাম, মনে আছে কিনা? ট্রেডমার্ক, জি, কপিরাইট, এগুলো আলোচনা করেছি। এরপরে আমরা এখানে আরো যন্ত্রপত্র আছে, অফিস সরঞ্জাম আনতে পারি, সরঞ্জাম। যাই হোক, এই কয়েকটা মাথায় রাখলে হবে আপাতত। চলতি সম্পদে বলছি আমরা যে নগদ তহবিল, নগদ তহবিল, ব্যাংক জমা, মনে আছে? দেনাদার বা প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, এটা চলতি সম্পদ। আরেকটা সম্পদ আছে যেটাকে আমরা বলি হচ্ছে ভুয়া সম্পদ, তবে অ্যাকাউন্টিং এ এটাকে বলা হয় অসমন্বিত ব্যয়। কারণ এগুলা মূলত আসলে সম্পদ না, এগুলা এক ধরনের ব্যয়, তবে এই ব্যয়গুলা থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো না, সেজন্য এগুলাকে বলা হয় অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। এটার মধ্যে তিনটা সম্পদ আছে, একটা হচ্ছে প্রাথমিক খরচ, খেয়াল করবা কি খরচ? প্রাথমিক খরচ। একটা হচ্ছে এই শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার এই যে একটু আগে পড়াইছি না, শেয়ার অবলেখকের কমিশন, এই জিনিসটা তো চিনো তোমরা, শেয়ার অবলেখকের কমিশনটা কি। এরপরে আরেকটা দিতে পারো বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন, এই তিনটা সম্পদ। তাহলে আমরা স্থায়ী সম্পদগুলা কি কি একটু মাথায় রাখবো, আমার সাথে বলো। আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি, সরঞ্জাম, সুনাম, ট্রেডমার্ক। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে কি সম্পদের আন্ডারে যাবে? স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ, তবে আমরা স্থায়ী সম্পদ বলবো। এরপরে চলতি সম্পদে অনেকগুলো সম্পদ আছে, আমরা এই অঙ্কের জন্য শুধু একটা সম্পদই মাথায় রাখবো, সেটা হচ্ছে ব্যাংক জমা বা ব্যাংক হিসাব। আমরা যে ব্যাংক হিসাবের খতিয়ান করব সেই ব্যাংক হিসাবটাই কি সম্পদ? চলতি সম্পদ। ক্লিয়ার? আরেকটা আছে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। এখানে তিনটা সম্পদ আমরা মাথায় রাখবো। বিলম্বিত বিজ্ঞাপন মাথায় না রেখে আরেকটা জিনিস রাখবো, শেয়ার অবহার, শেয়ার অবহার। আমি এর আগে বলেছিলাম শেয়ার অবহার সম্পদ কেন হলো বলো তো? শেয়ার অবহার কেন সম্পদ হলো? ব্যয় না এটা? এটা কি ধরনের ব্যয়? বড় অঙ্কের ব্যয়, তাই না? তো বড় অঙ্কের ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়গুলাকে আমরা ব্যয় না ধরে কি ধরি? সম্পদ ধরি। এখন একটা বিষয় খেয়াল করো তোমরা, ধরো তোমার কোম্পানির শেয়ারের দাম 10 টাকা, তুমি 9 টাকা করে বিক্রি করছো, তাহলে অবহার কত? 1 টাকা। আচ্ছা, এই যে ব্যয়টা তোমার হচ্ছে, এখান থেকে তুমি কি ভবিষ্যতে আর কোনো সুবিধা পাবা? তুমি তো এটা বিক্রি করে দিয়েছো, তার মানে এই যে কমে বিক্রি করছো, এটা তোমার একটা এমন ব্যয় যে ব্যয় থেকে তুমি ভবিষ্যতে ভবিষ্যতে
এটার কোনো বাজার মূল্য নাই, বাস্তব কোনো মূল্য নাই, কিন্তু তুমি শেয়ার বেশি বিক্রি করতে পারতেছো, এটাই তুমি সুবিধা পাচ্ছ। কিন্তু এটার বাস্তব কোনো মূল্য নাই, কারণ 1 টাকা করেছে তুমি লসে বিক্রি করতেছো, এটা তোমার বড় অঙ্কের একটা ক্ষতি। সো এটার জন্য এটাকে বলা হয় কি ব্যয়? অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। মানে এটা অ্যাকচুয়ালি সম্পদ না, কিন্তু এটাকে আমরা সম্পদে দেখাই হিসাবের মিলকরণের জন্য, কারণ এটা এক ধরনের ক্ষতি বা ব্যয়। তাহলে অসমন্বিত ব্যয় এর মধ্যে কি পড়বে? শেয়ার অবহার পড়বে, প্রাথমিক খরচ পড়বে, অবলেখকের কমিশন পড়বে। শেয়ার অবলেখকের কমিশনটা তো বুঝছো, যারা তোমার শেয়ার বিক্রি করে দিবে তাদেরকে তুমি কি দিবা? ওই শেয়ার প্রতি একটা কমিশন দিবা। এটাও তুমি ভবিষ্যতে এখান থেকে আর কিছু পাবা না, মানে ওই এটাও যে তোমার, কালকে যে বললেন দালাল হ্যাঁ, দালাল। দালালকে টাকাটা দিচ্ছ। সো এই জাতীয় ব্যয়টা আসলে আমাদের অ্যাকচুয়াল ব্যয়, কিন্তু ক্ষতি। এটা কখনো পরবর্তীতে পোষানো যাবে না, বিধায় এগুলাকে বলা হয় অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অলীক সম্পদ। মানে এটা আসলে সম্পদের মতো না, কিন্তু সনাতন অ্যাকাউন্টিং এ এগুলাকে সম্পদ হিসাবে দেখানো হয়েছে হিসাবের মিলকরণের জন্য। আধুনিক অ্যাকাউন্টিং এ এগুলাকে ব্যয়ই ধরে, বাট আমরা সম্পদে দেখাবো এখানে। তাহলে এখন সোজা কথা হচ্ছে, সম্পদকে আমরা কয়টা ভাগে চিনছি? 3 ভাগে। স্থায়ী সম্পদ, তারপরে কি চলতি সম্পদ। চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। তাহলে স্থায়ী সম্পদের মধ্যে জাস্ট কয়েকটা সম্পদ মাথায় রাখবো: আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, সরঞ্জাম, সুনাম। আর চলতি সম্পদে শুধু ব্যাংক জমা। আর অসমন্বিত ব্যয়ের মধ্যে প্রাথমিক খরচ, শেয়ার অবহার আর অবলেখকের কমিশন। মনে থাকবে? জি ভাই। এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আর 10 মিনিট না, টাইম এগুলা আছে। বুঝছি। ওকে, আমরা এবার আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি। এখন আসো, আমরা দায় নিয়ে পড়েছিলাম, মনে আছে? দায় কয় প্রকার বলছিলাম, মনে আছে কিনা? তোমাদের মনে থাকার কথা। জি ভাই, 2 প্রকার। দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্প মেয়াদী দায়। অর্থনৈতিক। আমরা বলছি দীর্ঘমেয়াদী দায় শুধু ঋণ, আর স্বল্প মেয়াদী দায় হচ্ছে কি পাওনাদার বা বাকি যে ঋণগুলো আছে, বাকি যে দায়গুলো আছে। আরেকটা বলছি আমরা মালিকানা সত্ত্ব। এখন খেয়াল করো, এই শেয়ার ইস্যুর অঙ্কে মাথায় রাখবা, আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব, যেহেতু এটাকে আমরা মালিকানা সত্ত্ব বলতে পারবো না, এটাকে বলতে হবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব। একই জিনিস কিন্তু। শেয়ার হোল্ডারদের সত্ত্বকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা ভাগে থাকবে শেয়ার মূলধন। মনে আছে শেয়ার মূলধন কয় প্রকার? আমরা কালকে আলোচনা করেছি। মূলত কয় প্রকার? 5 প্রকার। একটা কি? অনুমোদিত, এরপরে কি ইস্যুকৃত, এরপরে কি বিলিখিত, এরপরে তলবকৃত ও লিখিত। আদায়কৃত। মনে আছে? জি ভাই। জি ভাই। আরেকটা জিনিস আসবে মালিকানা সত্ত্ব, সেটার হেডিংটা হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। মাথা রাখবা, সঞ্চিতি ও উদ্বৃত্ত। এই সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে একটাই মালিকানা সত্ত্ব আসবে, সেটা হচ্ছে কি, আমরা সবাই চিনি এটাকে, এটা হচ্ছে আমাদের শেয়ার অধিহার। মনে আছে শেয়ার অধিহারটা আমরা বলছি কোম্পানির জন্য একটা মালিকানা সত্ত্ব। কেন মালিকানা সত্ত্ব? তুমি 10 টাকা শেয়ার তুমি 11 টাকায় বিক্রি করতেছো, তাহলে এই যে 1 টাকা বেশি নিচ্ছ শেয়ার হোল্ডারদের কাছ থেকে, এই টাকাটা তোমার যে কোম্পানিতে আসছে এটার উপর দাবি কার? শেয়ার হোল্ডারদের। এই 1 টাকাকে পাবে তোমার কাছে শেয়ার হোল্ডাররা। যেহেতু শেয়ার হোল্ডাররা এই এটা এক দায় টাকা না? দায় না, এটা কার? এই দাবিটা কার? দায় বলতে ওই যে কাকে যারা বোঝায়? শেয়ার কিনছে, শেয়ার হোল্ডার। দায়, শোনো, দায় আর মালিকানা সত্ত্বের মধ্যে একটু পার্থক্য আছে, আমি বেসিক ক্লাসে পড়িয়েছি। দায় মানে হচ্ছে তৃতীয় বা বাহিরের পক্ষের দাবি, আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে তোমার মানে যেটা ভিতরের। দিতে হবে আমাকে। এটাও দিতে হবে। কোনটা দিতে হবে না? একটা হচ্ছে, খেয়াল করো, আমরা হিসাব সমীকরণে পড়াইছি, তোমার সম্পদ ছিল তোমার 10 লাখ বা 10 টাকা। এই 10 টাকার মধ্যে তুমি বাহিরের কাছ থেকে নিছো, বাহিরের মানুষের কাছ থেকে নিছো 6 টাকা, এটাকে আমরা বলি দায়। আর নিজে আর দিচ্ছি হচ্ছে মালিক 4 টাকা। নিজে দিয়েছে 4 টাকা, এটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এটাকে আমরা বলি ভিতরের পক্ষে, মালিক তো কোম্পানির ভিতরে। সো এই 1 টাকা নিচ্ছি আমরা কি বাইরের কাছ থেকে নিচ্ছি, না আমাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিচ্ছি?
নিজেদের কাছ থেকে। তাহলে শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিলে শেয়ার হোল্ডাররা কি বাহিরের পক্ষ না ভিতরের পক্ষ? ভিতরের। সেজন্য এটা মালিকানা সত্ত্ব। দায়ী কোম্পানির জন্য দায়, কিন্তু এটাকে আমরা মালিকানা সত্ত্বে ধরি কেন? কারণ এই শেয়ার অধিকারের টাকাটা যাদেরকে আমরা দিব তারা আমাদের কোম্পানির মালিক, সো এটাকে আমরা শেয়ার তাদের অধিকার এটা, সেজন্য এটাকে বলবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা কি মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা কার আন্ডারে লিখবো? সঞ্চিত উদ্বৃত্তের আন্ডারে। এখন বুঝছো কিনা? বুঝতে পারছি। কিন্তু যদি আমি বাকিতে কারো কাছ থেকে সম্পদ কিনি সেটা হচ্ছে আমার দায় হবে তদের হিসাবটা। কিন্তু যখন আমরা শেয়ার হোল্ডারদের কাছ থেকে অধিকার নিব, মানে বেশি টাকা নিব, তখন সেটা শেয়ার হোল্ডারদের সত্ত্বতে যাবে। এটা শেয়ার হোল্ডারদের দাবি, ওই 1 টাকা। বুঝতে পেরেছো? সেজন্য এটা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। আমরা কি তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি। তাহলে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী নমুনাটা একটু দেখাই দিই, এরপরে আমরা বিষয়গুলো দেখাবো। দেখো নমুনাটা কি হবে, আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, মনে করো শাহাদাত কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী, সাল থাকলে সালের নাম, কত সালের কত তারিখের জন্য জাস্ট এটা লিখে দিব। আর ঘর হবে বিবরণ, আর 2টা টাকার ঘর। খেয়াল করো, প্রথমে আমরা লিখবো সম্পদ সমূহ। সম্পদ সমূহ লিখে আমাদের প্রথম হেডিং হবে স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদে কি আসতে পারে? আমরা আলোচনা করেছি, মেশিন আসতে পারে, যন্ত্রপাতি আসতে পারে, ভূমি আসতে পারে, জমি আসতে পারে, আসবাবপত্র আসতে পারে, সরঞ্জাম আসতে পারে, তাই না? আর কি আসতে পারে? সুনাম আসতে পারে, সুনাম আসতে পারে, ট্রেডমার্ক ট্রেডমার্ক আসতে পারে, প্যাটেন্ট আসতে পারে। এগুলো স্থায়ী সম্পদ, যে কোনো একটা আসবে, তবে 99% ক্ষেত্রে স্থায়ী সম্পদ আসে না। বুঝছো? অঙ্ক যদি কঠিন দেয় তাহলে এটা থাকে, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্থায়ী সম্পদ থাকেই না। 99% ক্ষেত্রে অঙ্কেতে থাকবে না। তোমাদের আমি যে 6-7টা অঙ্ক করাবো, দেখবে এর মধ্যে 99% অঙ্কে একটা অঙ্কে আছে বা 2টা অঙ্কে আছে, থাকে না। আর আর তবে সবগুলো তো ছোট সম্পদ আর হচ্ছে অসম্মানিত ব্যয়, এটা হ্যাঁ, থাকে না? অসমন্বিত ব্যয়ও ধরো 70% অঙ্কে থাকে না। তবে এটা মাস্ট 100% অঙ্কে আমাদের ব্যাংক হিসাবটা থাকবে। তাহলে চলতি সম্পদের মধ্যে শুধু ব্যাংক জমা বা ব্যাংক হিসাবটা থাকবে। আর অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ যেগুলোকে বলছি 3টা, এই 3টার ক্ষেত্রে সাধারণত যে কোনো 1টা বা 2টা থাকে, একসাথে 3টা থাকে এরকম অঙ্ক নাই বললেই চলে। থাকলেও ধরো 100টা অঙ্কের মধ্যে একটা পাবা বা 50টার মধ্যে একটা পাবা। তাহলে অসমন্ত ব্যয়ের মধ্যে আমাদের সম্পদ আসবে প্রাথমিক খরচ, শেয়ার অবহার আর শেয়ার অবলেখকের কমিশন। তাহলে আমাদের সম্পদ পাস কিন্তু শেষ। তাহলে সম্পদ পাস আমাদের সময় কম, আমি দ্রুত বলে দিচ্ছি এখানে। সম্পদ পাস যেহেতু শেষ, তাহলে সম্পদ পাশে কি কি থাকলো? স্থায়ী সম্পদ যে কোনো একটা থাকবে, নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। চলতি সম্পদে কি থাকবে? শুধু ব্যাংক জমা, ওই যে ব্যাংক হিসাবে একবার ডেবিট হয় ক্রেডিট হয়, সেই টাকাটা এখানে লিখে ফেলবো। আর অসমন্বিত ব্যয়ের মধ্যে যে কোনো একটা সম্পদ থাকবে, মাঝে মাঝে থাকবে না। এবার টোটাল সকল সম্পদ আমরা যোগ করলে যেটা হবে সেটার নাম কি সম্পদ? মোট সম্পদ। ক্লিয়ার? সম্পদ পাস একেবারে জি। সহজ, খুবই সহজ। সেজন্য এটার জন্য আমরা ডিটেলস ওই জিনিসগুলো আচ্ছা ভাই, করাই দিই। এই আর্থিক অবস্থা বিবরণী আর ওই যে আমাদের ফার্স্ট পেপারে ওইটা কি সেম এরকমই? এই তবে সেক্ষেত্রে ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপারের যেটা আছে আর্থিক বিবরণী, একই জিনিস। তবে সেক্ষেত্রে এখানে স্থায়ী সম্পদে অনেক স্থায়ী সম্পদ থাকে, চলতি সম্পদে অনেক স্থায়ী চলতি সম্পদ থাকে, অসমন্বিত ব্যয় আরো অনেক অসমন্বিত ব্যয় থাকে। বুঝতে পেরেছো? আমাদের শেয়ার ইস্যুতে সেগুলা নাই, কমন কয়েকটা আছে। মানে চলতি সম্পদে শুধু একটাই থাকবে, আর অসমন্বিত ব্যয়ের মধ্যে আমাদের এই 3টার বাইরে একটাও থাকবে না। বুঝতে পেরেছো? এখানে মানে অল্প একটু আর কি। তাহলে মোট সম্পদ শেষ। এরপরে সম্পদ শেষ, এবার আমাদের কি থাকবে? ওই যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। দায় যদিও এই অঙ্কে থাকে না, তারপরে আমরা লিখবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। আমরা লিখে একটা হেডিং দিলাম। আমি বলেছি শেয়ার হোল্ডারদের সত্ত্বকে আমরা 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে শেয়ার মূলধন, মনে আছে? একটা হচ্ছে শেয়ার মূলধন। তো শেয়ার মূলধন গুলা তোমরা সবাই চিনো, কি কি মূলধন আছে বলো তো? প্রথমে অনুমোদিত মূলধন, এরপরে ইস্যুকৃত মূলধন, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত মূলধন। একসাথে লিখে ফেলছি। বুঝতে পেরেছো? জি। শেষ, আর কিছু নাই কিন্তু। তাহলে শেয়ার মূলধন শেষ। আরেকটা হচ্ছে একটু আগে দেখাইলাম সঞ্চিতীয় উদ্বৃত্ত। তো সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শুধু একটাই থাকবে সারা জীবন, যদি অঙ্কে শেয়ার অধিহার থাকে তাহলে এটা আসবে, আর না থাকলে তো নাই শেয়ার অধিহার। ক্লিয়ার? এই অধ্যায় কি এগুলাই নাকি আর অন্য কিছু আছে? না, আর নাই, আর কিছু নাই। তাহলে সঞ্চিত উদ্বৃত্তের আন্ডারে কয়টা সঞ্চিত উদ্বৃত্ত থাকবে? কয়টা? একটা। একটা। শেয়ার অধিহার।
ফিক্সড, আর কোনো চেঞ্জ নাই। তবে যদি অঙ্কে অধিহার না থাকে তাহলে এই সঞ্চিত উদ্বৃত্তি কি আসবে বলো? তখন এটা আসবেই না। বুঝতে পেরেছো? জি ভাই। তাহলে তখন শুধু শেয়ার মূলধনটাই লিখবো, এই যে অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত, আর কিছু লাগবে না। এটাই হচ্ছে আমাদের মোট শেয়ার হোল্ডারদের শর্ত। তাহলে সম্পদ, দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল হয়ে গেল। আমরা যতটা জটিল ভাবছি আর্থিক অবস্থার বিবরণী, ততটা কি জটিল? আমাদের সম্পদ পাশে দেখো, আমরা স্থায়ী সম্পদের মধ্যে সর্বোচ্চ একটা সম্পদ পাবো, তাই না? ধরো আমি ধরে নিলাম মেশিন বা যন্ত্রপাতি একটা থাকবে, বা সুনাম। চলতি সম্পদের মধ্যে একটা সম্পদ থাকবে, সেটা কি? ব্যাংক। ব্যাংক। আর অসমন্ত ব্যয়ের মধ্যে একটা থাকে, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা থাকে, সেটা হচ্ছে যদি অঙ্ক অবহারের হয় তাহলে অবহার থাকে, অথবা অবলেখকের কি থাকে? কমিশন থাকে। আর অঙ্কে যদি ইয়া থাকে, অবলেখকের কমিশন। আরেকটা থাকতে পারে প্রাথমিক খরচ। এই তিনটা। আমাদের সম্পদ পাশ শেষ। এরপর আসো, আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়ের মধ্যে কি আসবে? শেয়ার মূলধনগুলো আসবে। আর সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শুধু শেয়ার অধিহার আসবে। শেষ। এই হলো আর্থিক অবস্থার বিবরণী। আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো। এখন